ওমান সাগরে মার্কিন কমান্ডোদের কেন বাধা দিল না ইরান? পরিবার কি সত্যিই ছিল ঢাল, নাকি নেপথ্যে অন্য কোনো সামরিক দুর্বলতা? এদিকে চীন রাশিয়াকে পেছনে ফেলে তেহরান আনলো এমন এক সুপার ড্রোন যা শব্দের চেয়েও দ্রুত এবং রাডারের চোখে অদৃশ্য। আর লোহিত সাগরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ। বাংলার জয়যাত্রা কি তবে রাজনীতির বলি? পর্দার ওপারে এই বিস্ফোরক সব খবর নিয়ে আমি কাজল হায়দার থাকছি পুরো ভিডিও জুড়ে, কোথাও যাবেন না। মধ্যপ্রাচ্যে রণক্ষেত্রে দাবার চাল বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে। যে ওমান সাগরে বারুদের গন্ধে আকাশ ভারী হওয়ার কথা ছিল, সেখানে মার্কিন অভিযানের মুখে ইরানি সেনাদের নীরবতা বিশ্বকে স্তম্ভিত করেছে। তেহরান বলছে এটি মানবিকতা, কিন্তু সামরিক বিশ্লেষকরা দেখছেন ভিন্ন সমীকরণ। একদিকে যখন মার্কিন সেনাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত, অন্যদিকে ইসলামাবাদের গোপন ডেরায় মুখোমুখি বসার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন ও তেহরান। কি কথা হবে সে টেবিলে? কেন ড্রোন যুদ্ধের নতুন সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হচ্ছে ইরান? আর এই উত্তপ্ত ভূ রাজনীতির মাঝখানে পড়ে কেন বিপাকে আমাদের দেশি জাহাজ? বাংলার জয়যাত্রা, আধুনিক যুদ্ধ কৌশল, ড্রোন প্রযুক্তির নতুন চমক আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার পালাবদল, সব কিছুরই ইন ডেপথ অ্যানালাইসিস নিয়ে শুরু করছি আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক বিশেষ পর্বটি। ওমান সাগরের নীল জলরাশিতে যখন মার্কিন মারিন সেনারা ইরানি জাহাজ তুস্কাতে কমান্ডো স্টাইলে আছড়ে পড়ল, তখন সবাই ধারণা করেছিল মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে হয়তো বারুদের বিস্ফোরণ ঘটবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই জাহাজটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় মার্কিনিরা। ইরানের নিয়মিত সেনাবাহিনী কার্যক্রম তদারককারী খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার সোমবার এই নিরাপত্তার এক আবেগঘন ও কৌশলগত ব্যাখ্যা দিয়েছে। ইরানের সামরিক কমান্ডারদের দাবি অনুযায়ী সে উত্তেজনাকর মুহূর্তে জাহাজে শুধুমাত্র নাবিক বা সেনারা ছিলেন না, সেখানে উপস্থিত ছিলেন কর্মীদের পরিবারের সদস্যরাও। বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সেনারা যখন অভিযান শুরু করে তখন নারী ও শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাটাই ছিল তেহরানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য থাকলেও নিজেদের পরিবারের সদস্যদের হিউম্যান শিল্ড বা যুদ্ধের বলি হিসাবে ব্যবহার করতে চায়নি ইরান। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবারের সদস্যদের প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে থাকায় আমরা বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়েছিলাম। মূলত বেসামরিক মানুষের প্রাণহানি এড়াতে ইরানি নৌবাহিনী সেই সময় পাল্টা গুলি চালানো বা রকেট হামলা থেকে বিরত থাকে। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের নৌ ও বিমান বাহিনীর একটি বড় অংশ সাম্প্রতিক সংঘাতগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সামরিক শক্তির সীমাবদ্ধতাও এখানে একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে থাকতে পারে। আক্রমণের মুখে সাময়িক নতি স্বীকার করলেও সুর নরম করেনি খাতাম আল আনবিয়া। তারা মার্কিন বাহিনীকে সন্ত্রাসী সামরিক শক্তি হিসাবে আখ্যা দিয়ে ভবিষ্যতের কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। যদিও সে প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক কী হবে তা নিয়ে রহস্য বজায় রেখেছে তেহরান। ওমান সাগরের এই ঘটনা আবারও প্রমাণ করলো উত্তপ্ত ভূ রাজনীতি কখনো কখনো কামানের গর্জনের চেয়ে প্রিয়জনের জীবনের মূল্য রণকৌশলকে বদলে দিতে পারে। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। আনাদুল এজেন্সির প্রতিবেদন অনুযায়ী চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফার আলোচনা বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। সূত্রগুলো জানায়, আজ ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাতে পারে, যার নেতৃত্বে থাকতে পারেন পার্লামেন্ট স্পিকার বাগের গালিফভ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও জ্যারেড কুশনারের থাকার সম্ভাবনা রয়েছে, যদিও ইরান এখনও আনুষ্ঠানিক অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাসের কথা জানিয়ে রেখেছে ইসলামাবাদকে। এই সম্ভাব্য আলোচনার পটভূমিতে রয়েছে হরমুজ প্রণালীর তীব্র সামরিক উত্তেজনা। সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করার পর ইরানকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং প্রণালীটি বন্ধ করে দিয়েছে। বুধবারে দুই পক্ষের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে যদি কোনো সমঝোতা না হয় তাহলে আশঙ্কা রয়ে যাচ্ছে আরেকটি ভয়াবহ যুদ্ধের। ইসলামাবাদে ইতিমধ্যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মোতায়েন করা হয়েছে হাজারো নিরাপত্তা সদস্য এবং বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। 1979 সালের পর গত 11-12 এপ্রিল পাকিস্তানে প্রথমবারের মতো এই দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে এই ইসলামাবাদ আলোচনা এখন আন্তর্জাতিক মহলের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। তবে ইরান যাবে কি যাবে না তা কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে। প্রতিরক্ষা প্রযুক্তির লড়াইয়ে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান এবার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আর চাপের মুখেও ইরান এমন এক ড্রোন প্রযুক্তি নিয়ে এসেছে যা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শোনা যাচ্ছে ড্রোন প্রযুক্তিতে এশিয়ার জায়ান্ট চীন এবং দীর্ঘদিনের বন্ধু রাশিয়াকেও পেছনে ফেলে দিয়েছে ইরানের এই নতুন সুপ্রা ড্রোন। অজয় ড্রোনের বিশেষত্ব, ইরানের এই নতুন উদ্ভাবন কোনো সাধারণ ড্রোন নয়। এটি মূলত একটি মাল্টি রোল স্টিলেট প্ল্যাটফর্ম যা রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এর পাল্লা অবিশ্বাস্য। যেখানে রাশিয়ার ল্যান্সেট বা চীনের হিউংলু ড্রোনগুলো নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করে, সেখানে ইরানের এই সুপ্রা ড্রোন কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আর বিস্ময়কর গতি তো রয়েছে, এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে চলতে সক্ষম, যা একে প্রথাগত এয়ার ডিফেন্স সিস্টেমের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইও এখানে রয়েছে। এই ড্রোনটিতে যুক্ত করা হয়েছে উন্নত এআই সিস্টেম যা জ্যামিং সিগন্যাল উপেক্ষা করে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য পরিবর্তন ও আক্রমণ চালাতে পারে। অস্ত্র বহনের সক্ষমতা কেমন এটার? ভারী ওজন বহনে সক্ষম এই ড্রোন একই সাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল বহন করতে পারে। কেন চিন্তিত বিশ্ব শক্তিগুলো? ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতে ইরানি ড্রোনের সাফল্য আগে পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে। এখন এই সুপ্রা ড্রোন আসার পর সমীকরণ পুরোপুরি বদলে গেছে। আমরা দেখেছি যে 40 দিনের যে যুদ্ধটা হয়েছে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে, সেখানেও ইরানি ড্রোনগুলো ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন ড্রোনের বাজারে কেবল সরবরাহকারী নয়, বরং উদ্ভাবনের দিক থেকে বিশ্বের শীর্ষ পর্যায়ে চলে এসেছে। এমনকি চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরাও এখন ইরানের এই অত্যাধুনিক প্রযুক্তির দিকে কৌতূহল দৃষ্টিতে তাকাচ্ছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান যেভাবে ড্রোনের বিবর্তন ঘটাচ্ছে, সঙ্গে ক্ষেপণাস্ত্রেরও, তা আধুনিক যুদ্ধ কৌশলকে নতুন করে লিখতে বাধ্য করবে। এই ড্রোনটি কি সত্যি আকাশপথে একচ্ছত্র আধিপত্য ইরানের হাতে তুলে দেবে, নাকি এর পাল্টা ব্যবস্থা হিসেবে পশ্চিমারা নতুন কোনো প্রযুক্তির অবতারণা করবে, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত এটুকু স্পষ্ট, ড্রোনে নতুন সুপার পাওয়ার হিসেবে ইরানের উত্থান কেবল সময়ের ব্যাপার মাত্র। আবার যদি বুধবার থেকে যুদ্ধ শুরু হয় তাহলে এই সুপ্রা ড্রোন আমরা আকাশে দেখতে পাবো। ইরান ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক শীতলতা এখন রূপ নিয়েছে প্রকাশ্য হুমকিতে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলার জয়যাত্রা আটকে থাকার বিষয়টি নিছক কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ফল। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ যদি ইরান সংক্রান্ত বিষয়ে তাদের বর্তমান অবস্থান পরিবর্তন না করে, তবে ভবিষ্যতে হরমুজ প্রণালীর দরজা বাংলাদেশের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে। এদিকে বাংলাদেশে ইরানি কূটনীতিবিদ একটি বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে তিনি বলেছেন, ইরান এই যুদ্ধে সাহায্য চায় না, কিন্তু তারা সমর্থন চায় এবং এই যুদ্ধ শেষ হলে ইরান হিসাব করবে তার বন্ধু রাষ্ট্রগুলা কখন কিভাবে তাদের সমর্থন জানিয়েছে। এটা স্পষ্ট বাংলাদেশের প্রতি তার একটা ইঙ্গিত। সংঘাতের নেপথ্যে প্রতিরোধের অক্ষ ও কূটনৈতিক বিবৃতি। তথ্য অনুযায়ী ইরান বর্তমানে বাংলাদেশকে তাদের মধ্যম মানের শত্রু হিসাবে বিবেচিত করতে শুরু করেছে। এই তিক্ততার মূলে রয়েছে ইরান সমর্থিত প্রতিরোধের অক্ষ বা রেজিস্ট্যান্স মুভমেন্ট নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান। বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করলেও ইরানের পক্ষ থেকে কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ইরানের প্রতিরোধের ব্যাপারে নিন্দা জানিয়ে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তা অবশ্যই প্রত্যাহার করতে হবে বলে ইরান জানিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের স্বার্থের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে বলে এটাও তাদের দাবি। সৌদি আরব থেকে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হওয়া বাংলার জয়যাত্রা দীর্ঘ 40 দিন ধরে প্রণালীতে আটকে রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা ফুটে উঠেছে ইরানি নেভির একজন ক্যাপ্টেনের বক্তব্যে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশ সরকার যদি তাদের রাজনৈতিক অবস্থান না বদলায়, তবে ভবিষ্যতে এই পথ দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তার জবাব দেওয়া হবে অস্ত্রের ভাষায়। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় তার উপরই নির্ভর করছে লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নিরাপদ
চলাচল। বন্ধুরা, একটা জরুরি কথা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান, আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে এবং দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে শক্ত অবস্থান গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি সবসময় আপনার পাশে। দর্শকদের জন্য একটি ছোট্ট অনুরোধ, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। গতকালকের ভিডিও সেরা 3টি কমেন্ট এখন স্ক্রিনে দেখতে পাবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন, লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। ইরানের অব্যাহত হামলা এবং নজিরবিহীন অর্থনৈতিক ধসের মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটি এখন খোদ আমেরিকার সঙ্গ ত্যাগ করার ইঙ্গিত দিচ্ছে। আমিরাতের নীতি নির্ধারকদের দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্র এখন আর তাদের কাছে নিরাপত্তার ঢাল নয়, বরং এক বিশাল বোঝা হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী শিক্ষাবিদ এবং রাজ পরিবারের ঘনিষ্ঠ বিশ্লেষক আব্দুল খালেক আবদুল্লাহর একটি বিস্ফোরক মন্তব্য মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আমিরাতের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে। এক সময় যা ছিল কৌশলগত সম্পদ, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তা এখন দেশটির জন্য এক ভয়ঙ্কর বোঝায় পরিণত হয়েছে। নিজের সুরক্ষায় নিজেই স্বাবলম্বী আমিরাত। আব্দুল খালেক আবদুল্লাহর মতে, ইরানের ক্রমাগত আগ্রাসনের মুখে আমিরাত প্রমাণ করেছে তারা নিজেদের রক্ষা করতে সক্ষম। আমেরিকার ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে এখন সময় এসেছে নিজেদের শক্তিতে দাঁড়ানো। তার দাবি, আমিরাতের এখন মার্কিন সেনার চেয়ে আমেরিকার তৈরি অত্যাধুনিক ও সেরা শস্ত্র কেনা বেশি জরুরি। আল দাফরায় বিমান ঘাঁটির মতো স্থাপনাগুলো, যেখানে প্রায় ৩৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তা বন্ধ করার বিষয়টি গুরুত্বের সাথে ভাবছে আবুধাবি। ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাতের উপর দিয়ে বয়ে গেছে অগ্নিঝড়। মার্চ মাস পর্যন্ত তেহরান আমিরাতের অভিমুখে ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০০০ ড্রোন নিক্ষেপ করেছে। আকাশপথের এই লড়াইয়ে দুবাই ও আবুধাবির জৌলুস ধুলোয় মিশে যাচ্ছে। শেয়ার বাজারে ধস। মাত্র কয়েক সপ্তাহে দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে $১২০ বিলিয়ন উধাও হয়ে গেছে। পর্যটনে আঘাত। ১৮,৪০০-রও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় পর্যটন খাতে নেমে এসেছে স্থবিরতা। স্থাপত্যে ক্ষত। বুর্জ আল আরব, পাম জুমাইরা এবং ফুজাইরা তেল শিল্পাঞ্চলের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনের তথ্য মতে, মধ্যপ্রাচ্যে আমেরিকার ১৯টি ঘাঁটির মধ্যে আমিরাতের ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান বাস্তবতায় আমিরাত বুঝতে পারছে মার্কিন উপস্থিতি তাদের নিরাপত্তার চেয়ে ইরানি লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি বেশি বাড়িয়ে দিয়েছে। আবুধাবি রিয়েল এস্টেট সূচক ১৬% কমে যাওয়া এবং লজিস্টিক খাতের স্থবিরতা ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটনের সাথে এই সামরিক আলিঙ্গন ত্যাগ না করলে আমিরাতে অর্থনৈতিক মেরুদণ্ড চিরতরে ভেঙে যেতে পারে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ইরান যে সুপ্রাড্রোন চাল চাললো, তা কি কেবল যুদ্ধের প্রস্তুতি, নাকি বিশ্বকে এক নতুন মেরুকরণের সংকেত দিচ্ছে? আর আমাদের বাংলার জয়যাত্রা কি শেষ পর্যন্ত কূটনৈতিক জাতাকলে পিষ্ট হবে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক ঘন্টার ভূ রাজনৈতিক মুভমেন্টে। ওমান সাগরে সে রহস্যময় আত্মসমর্পণ আর আমিরাতের মার্কিন ঘাঁটি সরানোর সিদ্ধান্ত, সব মিলিয়ে এক মহাপ্রলয়ের ঘণ্টা বাজছে না তো? পরবর্তী পর্বে আমি এমন এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছি যা শুনলে আপনি শিউরে উঠবেন। সে বিশেষ বিশ্লেষণটি মিস করতে না চাইলে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও সেরা 3টি কমেন্ট কিন্তু পরের ভিডিওতে স্ক্রিনে দেখানো হবে, তাই দেরি না করে এখনই লিখে ফেলুন আপনার চিন্তা। মনে রাখবেন, পৃথিবী বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে, আর সেই পরিবর্তনের প্রতিটি ধাপে আমি কাজল হায়দার থাকছি আপনাদের সাথে। আপনারা পৃথিবীর কোন দেশ বা শহর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তা জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।